আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন, প্রেজেন্টার গাজী ট্রেনিং হোম, গেস্ট লেকচারার চারিতলক দারুল হুদা আলী মাদ্রাসা। আমার বিষয় হচ্ছে আইসিটি। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আশা করি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার এই টিউটোরিয়ালটি দেখবে এবং তোমরা সবাই উপকৃত হবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জানাবে এবং টিউটোরিয়ালটি সর্বোপরি কেমন হলো সে সম্পর্কে কমেন্টস করতে ভুলবে না। তাহলে চলো আমরা শুরু করি। আজকে যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে, প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে প্লাজিয়ারিজম আমরা পড়বো। প্লাজিয়ারিজম বলতে বোঝায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজমটা হচ্ছে মূলত, মনে করো যদি আমরা যদি ইন্টারনেটে একটু যাই, গিয়ে দেখলাম যে আমি এখানে লিখি, প্লাজিয়ারিজম সম্পর্কে বলবো না, আমি তোমাদেরকে একটু নতুন করে বলি যে কোন একটা বিষয়ে লেখা, যেমন টেলিমেডিসিন সম্পর্কে কিছু লেখা। আচ্ছা, টেলিমেডিসিন ভিডিও সম্পর্কে আমি একটু জেনে নিলাম। এখানে মনে করো যে এখানে কিছু লেখা আসলো, আমি কি করলাম, এই লেখা থেকে এই অংশটুকু ধরে, এখান থেকে পুরো ধরে, যদি কেউ, যেটা এই লেখাটি মূলত কাদের, এটা হচ্ছে databd.com। আচ্ছা, databd.company এটা হচ্ছে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের এটা হচ্ছে তাদের একটি গবেষণাপত্র, এবং কেউ যদি এই গবেষণাপত্রটি, এই যে databd.company, এই কোম্পানির কাছ থেকে পারমিশন না নিয়ে যদি কেউ এটা নিজের নামে চালিয়ে দেয়, এই নিজের নামে চালিয়ে যদি কোনো বই প্রকাশ করে কিংবা কোনো লেখা প্রকাশ করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্লাজিয়ারিজম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন তোমার কোনো একটা কবিতা, তোমার কোনো একটা লেখা, কোনো একটা সাহিত্য যদি কেউ নিজের নামে চালিয়ে দেয় তোমার পারমিশন ছাড়া, তাহলে এটাকে বলা হয় প্লাজিয়ারিজম। আরেকটা হচ্ছে পড়ছি আউটসোর্সিং। বর্তমান পৃথিবীতে এই শব্দটি অত্যন্ত জনপ্রিয় একটি শব্দ হিসেবে চলে এসছে। বর্তমান পৃথিবীতে আমাদের এই আউটসোর্সিং মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ বা কোম্পানিগুলো, উন্নত দেশে যে কোম্পানিগুলো আছে সেগুলো যদি অনলাইন ভিত্তিক কাজগুলো যে আছে সেটা যদি অন্য দেশের লোকদের দিয়ে কম খরচে করিয়ে নেয়, এই ধরনের কাজকে বলা হয় আউটসোর্সিং। যেমন যদি আমি একটি বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই যে আউটসোর্সিং সম্পর্কে যদি আমি কিছু বলি, একটু বলি, তোমাদেরকে বলে দিই। আউটসোর্সিং সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে আউটসোর্সিং, আমি যদি মার্কেট প্লেস লিখি, মার্কেট প্লেস লিস্ট, এই যেখানে আমাদের অনেকগুলো মার্কেট সাইজ আছে। যেমন এখানে আসতে থাকুক একটু সময় নিয়ে, যেমন আপওয়ার্ক, তারপরে আমাদের ফাইবার, তারপরে আরো অনেক আছে, 99 ডিজাইন, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা বাইরের দেশের যে কর্মজীবী আছে, যারা ফ্রিল্যান্সার, তাদেরকে দিয়ে যে কাজ করিয়ে নেয়, এই কাজ করিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় আউটসোর্সিং। এই যে এটা হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান, যেমন এখানে আছে এই প্রতিষ্ঠানগুলো, এখানে একটা লিস্ট আছে। এই প্রতিষ্ঠানগুলো মূলত বিদেশি প্রতিষ্ঠান বা উন্নত দেশের প্রতিষ্ঠান। এই উন্নত দেশের প্রতিষ্ঠানের যারা আছে তারা কি করে, আমাদের মতো দেশের যারা তৃতীয় বিশ্বের যারা লোক, তাদেরকে
তাদের মধ্যে যারা দক্ষ, সেই দক্ষ লোকদের দিয়ে কাজগুলো করিয়ে নেয় এবং তাদের খরচ কম হয়। এই যে এই খরচ কমানোর জন্য তারা যে পদ্ধতির আশ্রয় নেয় সেটাকে বলা হয় আউটসোর্সিং। আরেকটা হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিনের যদি আমরা তোমাদেরকে ছবিটা দেখাই টেলিমেডিসিনের, তাহলে তোমরা বুঝতে পারবে যে টেলিমেডিসিন কি। আমরা যদি ইমেজটাকে সেট করি, ওকে, আমরা টেলিমেডিসিন সম্পর্কে যদি আমরা জানতে চাই, টেলিমেডিসিন হচ্ছে মূলত, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি। এখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার তিনি আছেন, এই পাশে রোগী আছেন। রোগী তার রোগের লক্ষণগুলো ডাক্তারকে প্রকাশ করছেন এবং ডাক্তার রোগীকে তাকে প্রেসক্রাইব করছেন। এই যে একটা প্রক্রিয়া, মানে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার যে পদ্ধতি, তাকে বলা হয় টেলিমেডিসিন। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? আমরা এখানে আইসিটি ব্যবহার করছি এবং আইসিটি ব্যবহার করে এই যে চিকিৎসা গ্রহণ করার যে পদ্ধতি বা প্রসেস, তাকে বলা হয় টেলিমেডিসিন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অফিস অটোমেশন। অফিসের যাবতীয় কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য দক্ষতার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিচালনা করার প্রক্রিয়া কি? অফিস অটোমেশন। অর্থাৎ আমাদের আইসিটির উপরে ভিত্তি করে যে সমস্ত অফিস গড়ে ওঠে তাকে বলা হয় অফিস অটোমেশন। অফিস অটোমেশন তোমাদেরকে দেখাই। অফিস অটোমেশন সিস্টেম সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, এটা জাস্ট সবকিছুই ইন্টারনেট ভিত্তিক। এখানে যেমন একটা ছবি তোমাদেরকে দেখাই, যেখানে আমাদের সমস্ত প্রক্রিয়াগুলোই হচ্ছে ইন্টারনেট ভিত্তিক। যেমন এখানে আমরা যদি এটাকে একটু এখানে একটু ক্লিক করি, এটা হচ্ছে মূলত কম্পিউটার বেসড অফিস অটোমেশন সিস্টেম। এই অফিস অটোমেশন সিস্টেমের মধ্যে আমাদের সমস্ত সিস্টেমটাই হচ্ছে কম্পিউটার ভিত্তিক, অর্থাৎ আইসিটি ভিত্তিক। অর্থাৎ অফিসিয়াল যে কাজগুলো আছে সেই কাজগুলো আইসিটি ভিত্তিক হবে। আর ইমেইল আমরা তো জানি, কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে একজন বার্তা প্রেরকের নিকট হতে এক বা একাধিক গ্রাহকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময়ের ভিত্তিকে ইমেইল বলে। ইমেইলটা কি? ইমেইল নলেজ আমরা বলেছি, আমরা জানি ছোটবেলায় তোমরা যখন অষ্টম শ্রেণীতে পড়েছো তখন তোমরা শুনেছো, দেখেছো যে ইমেইল কি? ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। এই ইলেকট্রনিক মেইল কি করা যায়? কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে একজন বার্তা প্রেরকের নিকট হতে এক বা একাধিক বার্তা, অর্থাৎ আমি যে বার্তাটিকে পাঠাতে যাচ্ছি ইচ্ছে করলে একজনকে পাঠাতে পারি অথবা একাধিক ব্যক্তিকেও পাঠাতে পারি। এই যে পাঠানোর একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় ইমেল বা ইলেকট্রনিক মেইল। পরেরটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। কম্পিউটারকে কোনো একটা বিষয়ে প্রোগ্রাম দিয়ে, সফটওয়্যার দিয়ে কম্পিউটারকে কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ করে তোলা হয় এবং প্রয়োজনে কোনো একটি তথ্য কম্পিউটার থেকে জেনে নেওয়া যায়। যেমন যদি তুমি একটা মোবাইলে যদি কোনো কল করো, সেই মোবাইলটি যদি বন্ধ থাকে, হঠাৎ করে তুমি শুনতে পাবে যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে কম্পিউটার ভিত্তিক ভয়েস রিকগনিশন, ভয়েস সিস্টেম। এই ভয়েস রিপ্লাইং সিস্টেমটার মাধ্যমে ওই মোবাইলটি বন্ধ হচ্ছে কিনা সেই মোবাইল সম্পর্কে তথ্য জানা যায়। এটা হচ্ছে একটি কম্পিউটার থেকে জেনে নেওয়ার একটি পদ্ধতি। কম্পিউটারকে কোনো একটা বিষয়ের বিশেষজ্ঞ বা এক্সপার্ট করা হয়। এই ধরনের ব্যবহারকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। যেমন তুমি যদি কল দাও, তাহলে কি, যদি খোলা থাকে তাহলে তো তুমি সরাসরি কোনো একটা মোবাইলে কল দিতে পারছো। মোবাইলটা বন্ধ থাকবে, তাহলে তোমাকে বলে দেবে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বা সুইচ অফ।
এই যে একটা পদ্ধতি, যে পদ্ধতি হচ্ছে বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে, বিশেষ প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে এক্সপার্ট করে তোলা হয়েছে ওই বিষয়ে, যে যদি বন্ধ থাকে তাহলে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বলে দেবে যে বলটি বন্ধ আছে। এটিকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। ডিজিটাল কনভার্জেন্স অর্থাৎ ডিজিটাল কনভার্জেন্স হচ্ছে এখানে আমরা অডিওকে যোগ করব, ভিডিওকে যোগ করব, বিভিন্ন মাল্টিমিডিয়া প্রসেস যোগ করব, যোগ করে একটা পদ্ধতিকে অর্থাৎ বিভিন্ন প্রযুক্তিকে একসাথে কাজ করাবো, তাহলে এই সমস্ত প্রক্রিয়া একীভূত হবে। এবং এই যে একীভূত করা যে একটা প্রক্রিয়া, এটাকে বলা হয় ডিজিটাল কনভার্জেন্স। পরবর্তী ডিজিটাল কনভার্জেন্স সম্পর্কে আমরা একটু জেনে নিলে, এই যে ডিজিটাল কনভার্জেন্স আমরা যদি জানতে চাই, এখান থেকে আমরা জানতে পারবো অর্থাৎ এখানে আমাদের কি কাজে লাগছে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রযুক্তি এখানে কাজে লেগেছে। আমাদের সবগুলো এটা হচ্ছে একটি সমন্বিত পরিকল্পনা। এই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সমন্বিত পরিকল্পনা বা সমন্বিত এটাকে কি বলে, সমন্বিত পরিকল্পনা বা সমন্বিত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কাজ করার জন্য ডিজিটাল কনভার্জেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের যে এখানে আমরা অডিও ব্যবহার করতে পারবো, আমরা ভিডিও ব্যবহার করতে পারবো, আমরা এখানে আমাদের ডিজিটাল ডিভাইসগুলোকে ঠিকমতো ব্যবহার করতে পারবো এবং বিভিন্ন কমান্ডের মাধ্যমে কাজ করাতে পারবো। সমস্ত প্রসেসটাকে কি বলা হয়? ডিজিটাল কনভার্জেন্স। ওকে, নেক্সট আমরা আসছি ডিজিটাল কনভার্জেন্স। পরেরটা আসছি আমরা ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইড এটা বলি একটু, ডিজিটাল কনভার্জেন্স বলেছি, ডিজিটাল ডিভাইড মূলত একটা বিষয় আছে। যেমন তোমাদেরকে যদি আমি একটু বলি, একটু দেখাই, একটু আমি একটু চলে যাচ্ছি একটা কাজে। আমরা যদি পেইন্টে চলে যাই, একটু দেখা। ওকে, শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারি না। আমাদের কিন্তু একটি সীমাবদ্ধতা থাকে যে আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারি না। আমরা সবাই, যেমন মনে করো যে সমস্ত পৃথিবী থেকে সবাই আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, আমরা সমস্ত পৃথিবীতে কিন্তু সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারি না। তো এখানে দুটি ভাগ চলে আসে। যেমন আমি যদি এখানে বলি যে এরা হচ্ছে একটা অংশ যারা ইন্টারনেট ব্যবহার করে, আরেকটা অংশ আছে যারা ইন্টারনেট ব্যবহার করে না। আচ্ছা, বাস্তবিক পক্ষে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যারা ইন্টারনেট ব্যবহার করে তারা এবং যারা ইন্টারনেট ব্যবহার করে না, তারা দুজন কি সমান? তোমরা কি বলছো? তোমরা তো অবশ্যই বলবে যে স্যার অবশ্যই সমান নয়। তাহলে কি হচ্ছে, তাদের এই মধ্যকার এই যে দুটি অংশ, এদের মধ্যে কি হচ্ছে? এদের মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে। এই যে এটা পার্থক্য তৈরি হচ্ছে, এরা কি হচ্ছে এক ধরনের, আর এরা হচ্ছে আরেক ধরনের। এটা হচ্ছে পার্থক্য তৈরি হচ্ছে। তাহলে এই যে পার্থক্য, এই পার্থক্যটা কি? এই পার্থক্যটা হচ্ছে আমাদের, এই পার্থক্যটা কি? এই পার্থক্যটা হচ্ছে ডিজিটালি আমরা কি হয়ে যাচ্ছি, পার্থক্যের তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে। এই ব্যবধান এখানে আমাদের ডিজিটালি আমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই বিশ্বের মধ্যে একদল লোক তারা কি করছে, তারা ডিজিটাল জিনিসপত্রগুলো ব্যবহার করছে, তারা ইন্টারনেট ব্যবহার করছে এবং তারা উন্নত হয়ে যাচ্ছে। আরেকটি দল আছে, তারা পিছিয়ে পড়ে যাচ্ছে, তারা সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সেই জন্য কি হচ্ছে, সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে। এই যে পার্থক্য তৈরি হচ্ছে, এই পার্থক্য তৈরি হওয়াটাকে বলা হয়, আমরা বলতে পারি এটাকে কি বলবো,
এটাকে বলবো ডিজিটাল আর ডিজিটাল ডিভাইড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা এই পাশ থেকে চলে যাচ্ছি। এখন হচ্ছে ডিজিটাল অফিস। আচ্ছা, ডিজিটাল অফিস বলতে কি বুঝি? যে অফিসের সার্বিক কার্যক্রম যেমন তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ, ডকুমেন্ট তৈরি, নথিভুক্তকরণ, চিঠিপত্র আদান প্রদান, দৈনন্দিন আয়ের হিসাব বিকাশ ইত্যাদি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয় তাকে ডিজিটাল অফিস বা পেপারবিহীন অফিস বলা হয়। এটাকে বলা হয় মূলত পেপারলেস অফিস অথবা ডিজিটাল অফিস। এখন ডিজিটাল অফিসটার মধ্যে কি হবে? ডিজিটাল অফিসের মধ্যে আমাদের যে কাগজপত্রের যে একটা অফিসিয়াল বিষয়, যেমন একটা অফিস মনে করো যদি আমরা যদি লিখি পেপারলেস অফিস, পেপারলেস অফিস বলতে মূলত আমরা বলবো কম্পিউটারের ভিতরে এই যে এখানে একটা জিনিস দেখো, এটা কি? এটা হচ্ছে আদিম যুগের অফিস, অর্থাৎ অ্যানালগ যুগে এই অফিস সেট ব্যবহার হতো। এই যে দেখো এখানে অনেক 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 ডকুমেন্টস আমরা লিখে দিয়েছি, এটা একেবারে অনেক পেপার। কিন্তু বাস্তবিক পক্ষে এগুলো সব কম্পিউটারের ভিতরে ঢুকে যাচ্ছে, এবং এই যে কম্পিউটারের ভিতরে ঢুকে যাওয়ার কারণে আমাদের কিন্তু পেপার আগের চাইতে এখন পেপার যে লাগছে না, তা না, পেপার লাগছে, তবে একটা প্রক্রিয়া চলে আসছে যে এখন কম্পিউটার ভিত্তিক হওয়ার কারণে সবগুলো কম্পিউটারের ভিতরে ঢুকে যাচ্ছে, এবং খুব বেশি প্রয়োজন না হলে আমরা কোনো ডকুমেন্টসকে প্রিন্ট করে বের করছি না। এখন এই যে দেখো এখানে একটা জিনিস আসছে, ফিজিক্যালি আমরা কি করছি, আলমারি ভরে দেখা যাচ্ছে যে আমরা ডকুমেন্টগুলোকে রেখে দিচ্ছি, এটাকে আমরা বলছি হার্ড কপি। আরেকটা বিষয় হচ্ছে ডিজিটালি যখন আমরা রাখছি তখন এটাকে বলা হচ্ছে সফট কপি। হার্ড কপি যেটা আছে সেটাতে হয়তো বা কলমের কালি দিয়ে আমরা কলম দিয়ে হয়তো বা টাইপ করতে আমরা কিছু লিখতে পারি, কিন্তু ডিজিটালির মধ্যে আমরা কি করতে পারি, ইচ্ছে করলে সরাসরি এটাকে চেঞ্জ করে আবার নতুন করে করতে পারি। তাহলে কি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি পেপারলেস অফিস, বা আমরা বলবো এটাকে আমরা কি বলবো, ডিজিটাল অফিস। এই প্রক্রিয়ায় আমাদের তথ্যগুলো সংরক্ষণ করতে পারছি, প্রক্রিয়াকরণ করতে পারছি, বিতরণ করতে পারছি, ডকুমেন্টগুলো তৈরি করতে পারছি, আমাদের পছন্দ মতো ডকুমেন্ট, আবার ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারছি, নতুন করে করতে পারছি, আবার ইচ্ছে করলে এটাকে ফাইল করতে পারছি বা নথিভুক্তকরণ করতে পারছি। আবার চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে তো এখন আমাদের যে বিষয়টা চলে আসছে, ইমেল চলে আসার পরে আর আমাদেরকে আগের মতো করে এই যে কাগজে লিখে চিঠি পাঠাতে হচ্ছে না, একেবারে খুব সহজেই আমরা ইমেল করে দিতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের হিসাব রাখা, দৈনন্দিন যে হিসাব রাখা হচ্ছে সেইগুলো কম্পিউটারের মাধ্যমে রাখা হচ্ছে, ডিজিটাল অফিস বা পেপারবিহীন অফিস বলা হচ্ছে। আরেকটা হচ্ছে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ডিজিটাল টেলিফোন। বর্তমান যুগে ডিজিটাল ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল টেলিফোন সার্ভিস। আচ্ছা, ডিজিটাল টেলিফোনটা কেমন এটা একটু দেখে নিই আমরা। ডিজিটাল টেলিফোন সেট। ওকে, ডিজিটাল টেলিফোন সেটটা আমরা দেখিনি। এই যে এটা হচ্ছে আমাদের ডিজিটাল টেলিফোন সেট। আরেকটা ডিজিটাল টেলিফোন সেট আছে, এইগুলো আমাদের ডিজিটাল টেলিফোন সেট। অর্থাৎ আমরা যদি বর্তমানে একটা যেটা বলে থাকি, যেমন নোকিয়া 1100 মডেল কিংবা নোকিয়ার আগের যে মডেলগুলো ছিল, এগুলো দেখা, আবার এখনো বর্তমানে কিছু দেখা যাচ্ছে যাকে তোমরা অ্যানালগ মডেল বলে থাকো, কিংবা আমরা অনেক সময় বলে থাকি যে কোডিওয়ালা মোবাইল। এখন কোডিওয়ালা মোবাইল যেটা বলে থাকি, এগুলো হচ্ছে অ্যানালগ। আর বর্তমানে যেগুলো চলে আসছে এগুলো তো স্মার্টফোন, এগুলো ঠিক এরকম নয়। এখানে এই যে ডিজিটাল টেলিফোন সিস্টেম, এই ডিজিটাল টেলিফোন সিস্টেমের মধ্যে এটার মাধ্যমে আমরা মেসেজ পাঠাতে পারি। সবগুলো একই রকম বিভিন্ন ধরনের আছে প্রক্রিয়া। এগুলোর মাধ্যমে আমরা মেসেজ পাঠাতে পারি, ভয়েস মেসেজ পাঠাতে পারি, স্বাভাবিকভাবে আমরা SMS করতে পারি। তারপরে আরো অনেকগুলো প্রসেস আছে এখানে। আবার একটা ডিসপ্লে সিস্টেম আছে। অর্থাৎ আমাদের এই টেলিফোনেও একটি ব্যাপক পরিবর্তন এসেছে। এটার মধ্যে আমাদের টেলিফোন সার্ভিস থাকবে এবং বিভিন্ন সিস্টেম থাকবে। এটা হচ্ছে একটি সমন্বিত প্রক্রিয়া। অর্থাৎ যেই টেলিফোন সিস্টেমের মধ্যে অ্যানালগ এবং ডিজিটাল দুই প্রক্রিয়ার মাধ্যমে কাজ করা হচ্ছে, তাকে বলা হবে ডিজিটাল টেলিফোন।
ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, কোনো বিষয় জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো এবং নিয়মিতভাবে তোমরা আমার চ্যানেলটিকে ভিজিট করবে এবং চ্যানেলটিকে ভিজিট করে তোমরা অবশ্যই আমি তোমাদেরকে আমার চ্যানেলটিকে দেখাই। তোমরা এখানে চ্যানেলটিকে ভিজিট করবে এবং তোমাদের জন্য বিভিন্ন ধরনের, আমি যদি তোমাদেরকে দেখাই, ওকে আমার চ্যানেলটিকে আমি যাচ্ছি, চ্যানেল, ওকে ওকে এই যে আমার এই চ্যানেলের মধ্যে তোমরা প্রবেশ করবে। এখানে প্লে লিস্ট রয়েছে। প্লে লিস্টের মধ্যে যখন যাবে তখন দেখবে যে তোমাদের জন্য ইংলিশ, অ্যারাবিক, হাদিস শরীফ, তারপরে আইসিটি, বাংলা সহ আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে। আর তোমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডকে শিখতে চাও কোনো এক টিচার ছাড়া, কোনো ট্রেনিং ইনস্টিটিউশন ছাড়া, তাহলে তোমরা এখানে আমার এখানে এই যে ইয়েটি আছে প্লে লিস্টটি, এটাতে দেখে তোমরা ধারাবাহিকভাবে সবগুলো দেখতে পারো। তো তোমরা এই ভিডিওটিকে দেখার জন্য তোমরা অবশ্যই তোমাদের যে আমার এই যে ইউটিউব চ্যানেল এখানে প্রকাশিত হবে, তো কয়েকদিনের মধ্যে আমি এটাকে প্রকাশ করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।